শুয়ে আছি আমার রাজ্যে, শান্তির ঘুম দিচ্ছিলাম, তবে পাশে কেউ নেই। বিয়ে অবশ্য 3টা করতে হয়েছে, করলেও কি সমস্যা? রাজাদের তো অনেকগুলোই বউ থাকে, আর আমার তো শুধু 3টা। নিজের এই রাজ্যটার মতো সুখের জায়গা আর একটাও থাকতে পারে না। অবশ্য এটা জলপরীও নয়, আকাশপুরীও নয়, পাতালপুরীও নয়, আবার দানব রাজ্যও নয়। এটা তো আমার সেই ছোট্ট বাসাটা, যেখানে আমি, বাবা, আম্মু আর আমার যমজ বোনটা ছিলাম। সেই সুখের পরিবার যেখানে আমার 17টা বছর কেটেছিল। তাদেরকে তো আর বলতে পারি না জীবন এভাবে বদলে গেল। আমার কাছে সবচেয়ে সুখের জায়গা এটাই। আমার আশাতে আমার পছন্দের সব ধরনের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে গেছে আম্মু আর রিদি। আর বাবা তো বাজার করতে করতে ক্লান্ত। আর অন্যদিকে আমার 3 রাজ্য পরিচালনা করছে আমার 3 রানী। তবে আমার মনে হয় আর একটা বিয়ে করলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। রাতে 4 জন একসাথে খেতে বসলাম। তখন আমি আমার মনের কথা বললাম। আমাদের রাজা টিটানের কি খাবারটা পছন্দ হয়েছে? তুই রান্না করছস, পছন্দ না করে উপায় আছে? বুঝলি কি করে? আমি গরুর গোস্তটা রান্না করেছি। সহজ, আম্মুর রান্না এত খারাপ না। কি বলি তুই? আমার রান্না খারাপ? দাঁড়া, তোকে মেরে ফেলবো। আসছে। এই মানব রাজ্যটা যদি আমি দখল করে নিব যখন তখন, তবে আমার বউদের দাসী বানাবো। বলি হলো, তোর বউয়েদের এক একটা ঘাড় আমি মটকাবো। সবাই পড়ি, তুই ওদের সাথে পারবি কি করে? তোরা কি শুরু করলি রে? আরে কতদিন পরে আসছে, একটু ঝগড়া করতে দাও তো ওদের। করুক, কিন্তু আগে বল, বৌমাদের নিয়ে আসলি না কেন? বিয়ে করেছো আমাদের ছাড়াই, তারপর সবার সাথে তেমনভাবে কথাও বলতে পারিনি। তোমার বৌমাদের এক একজনকে এক এক রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়েছি, আর আমি পুরো পৃথিবীটা ঘুরে বেড়াই। তারা এত ব্যস্ত, কিভাবে আসবে বলো? আর তো কোনো বিপদ নাই এখন। না, তবে তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম আমি। কি কথা? দানবের রাজ্যে আমার আধিপত্য একটু বেশি। ওরা সবাই আমার অনুরাগী একটু বেশি। আমার উপরে হয়তো সামনে অনেক বড় বিপদ আসতে পারে, তাই তোমাদের আমি গোপন রাখতে চাই। কি বিপদ? সব তো শেষ। এখনো শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। সেদিন দানব রাজ্যের সবচেয়ে বড় তান্ত্রিকের সাথে কথা হয়েছিল। তিনি আমাকে সামনে বিপদের কথা বলছেন, তাই তোমাদের এখানে থাকা ঠিক হবে না। আমরা আবার কোথায় যাব? আমার পুরো সাম্রাজ্যের সবচেয়ে সংরক্ষিত জায়গা দানব রাজ্য। আমার দানব সেনারা নিজেদের জীবন দিয়ে দিবে, তাও তার রাজার পরিবারের যেভাবেই হোক কিছুই হতে দিবে না। আমাদের কিছুই হবে না, তুই শুধু শুধু চিন্তা করিস না। দেখো, এমন বইলো না। আমার এখানে আসার উদ্দেশ্য এইটাই। আজকে রাতে তোমরা যার যার ব্যাগ গুছিয়ে নিবে। তোমাদের নিয়ে আমি কাল সকালে দানব রাজ্যে যাব। আমি চাইবো না তোমাদের কোনো ক্ষতি হোক। তুই যেটা ভালো বুঝোস কর। তোমাদের কিছু হলে যে আমি বাঁচবো না, আমার মনের কথাটা তো বললাম। আসলে নিজেই জানি না কিসের বিপদ আমার সামনে আসবে, তবে হলপ করে বলতে পারি এই বিপদের কথা রাজা হারকিউমাস খুব ভালো করেই জানতেন। তাই তো যখন খুব বড় বিপদে পড়বো, কোথাও যাওয়ার জায়গা থাকবে না, ভাবার কোনো বিষয় থাকবে না, তখন সেই বইটার কাছে যেতে বলেছে। সব রহস্য মনে হয় সেই বইটাতেই নিহিত রয়েছে। আমি অনেকটা তৎপর হয়ে উঠলাম, কিন্তু আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আপাতত আমি আমার পরিবারটাকে নিরাপদ স্থানে নিয়ে যাই। সেদিন সেই দেওয়ানে তান্ত্রিক বলেছিল আমার পরিবারের সবাইকে গোপন করে ফেলতে, না হলে কেউ আমার উপরে টোপ ব্যবহার করবে, আর সেটা হবে আমার পরিবার দিয়েই। তাই আগে ভাগে তাদেরকে লুকিয়ে ফেলবো। রাতের খাওয়া দাওয়া করে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। 3 জনের কথায় খুব মনে পড়তেছে, কিন্তু কিছুই তো করার নাই। ভিতরে রেডিও জামা কাপড় গোছাচ্ছে। আমি, নীলা, যারা, মোহনা কাউকে এই বিষয়ে জানাতে চাই না। তাই আমি তাদের বলে আসছি আমি বড় একটা সফরে যাচ্ছি, তাই কেউ কোনো খোঁজ নিচ্ছে না। তবে এটা আমি জানি, খোঁজ না নিয়ে ওরা পারবে না। নিশ্চয়ই খোঁজ খবর নেওয়ার লোক পাঠিয়েছে। আমাকে রাতের মধ্যে শুয়ে পড়লাম। সকালে আমার দানব সেনাপতিকে আদেশ দিলাম পোর্টাল খুলতে। সে পোর্টাল খুললো। বাসার সামনে দিয়েই আমরা পোর্টালে ঢুকে সোজা চলে গেলাম দানব রাজ্যে। আমার দানব সেনা আর প্রজারা সবাই তাদের রাজার পরিবারকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়েছিল। আমরা
পোর্টালে ঢুকতেই সবাই কুর্নিশ করলো আমাদের। সেটা দেখে তো বাবা, আম্মু আর হৃদি অবাক। তোমাদের ভয় পেতে হবে না, ওরা সবাই বন্ধুর মতো। তুই কি এদের সাথেও লড়েছিলি? হ্যাঁ, লড়তে হয়েছিল। ভাই, কিভাবে লড়লি এদের সাথে? তোর সাইজ আর ওদের সাইজ দেখ। বলে না ছোট লঙ্কার ঝাল বেশি, আমার কথাটাও তেমনই। আচ্ছা চলো তোমাদের রাজ্যটা দেখানো যাক। ওইটা তোমাদের রাজহংস, ওইটায় যাওয়া আসা হবে তোমাদের। একটা হাঁসের মতো গাড়ি, যেটা পাতালপুরি থেকে বানানো হয়েছে। এটা অটোমেটিক ভাবে চলে, ভিতরে একবার যেখানে যেতে বলা হবে সেখানেই যাবে এটা। আমি সেটায় উঠিয়ে দিলাম তিনজনকে। ওদের সোজা নিয়ে যাওয়া হবে রাজপ্রাসাদে। আর আমি আমার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি রৈনুকদের সাথে কথা বলতে লাগলাম। মহারাজ, আপনার আদেশ মতো পোর্টালের দরজা লক করে দেওয়া হয়েছে। জনৈকদের সেই দরজাগুলো তালাবন্ধ করা হয়েছে। আর এই রাজ্যে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিপোর্টার মেশিনের ওয়েব বিচ্ছিন্ন করা হয়েছে। কেউ চাইলেও পাতালপুরি থেকে এখানে আসতে পারবে না এখন। গেটের নিরাপত্তা বাড়িয়ে দিন। আমি কোনরূপ বিশৃঙ্খলা চাই না। সামনে কি হতে চলেছে সেটা আমাদের সবারই অজানা, কিন্তু ভয়ানক কিছু একটা হবে সেটা বোঝা যাচ্ছে। জি মহারাজ, আমি গেটের নিরাপত্তা এখন আরও 5 গুণ বাড়িয়ে দিচ্ছি। তবে আমার মনে হয় আপাতত আপনার এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাকে সব জায়গায় নিরাপত্তা বাড়াতে হবে। বিকালে আমি জলপরীতে যাচ্ছি। কিন্তু তার আগে আপনি আপনার বাবা, আম্মা আর রাজকুমারীকে একটু বুঝিয়ে দিয়ে যান। হয়তো তারা ভয় পেতে পারে আমাদের দেখে। আমি মানুষ, জিন চিনতে ভুল করলেও আমার দানব বন্ধুকে চিনতে ভুল করি নাই। জানি আপনি পারবেন ওদের ভয় দূর করতে। হ্যাঁ পারবো, তবে আপনি কিছুটা সাহস দিয়ে যান ওদেরকে। যাব। আমাকে সেনাপতি নিল তার কাঁধে। বাচ্চা ছেলে মেয়েদের কাঁধে নিয়ে যেভাবে ঘুরে সেভাবে আমাকে নিয়ে ঘুরে সেনাপতি। খুব ভালো বন্ধুত্ব আমাদের মাঝে। আগের জন তো ঠকালো আমাকে, কিন্তু আশা করছি রৈনুকদে কিছুই করবেন না। আশা করা যাচ্ছে বাকিটুকু সামনেই দেখা যাবে। রৈনুকদে আমাকে কাঁধে নিয়ে দৌড় দিচ্ছে। অনেক অভ্যাসের পরে আমি শিখেছি এভাবে তার কাঁধে থাকতে। অবশ্য এর মাঝে নিজের ত্রিশূলটাকে ছোট করে রাখা শিখে গেছি। একদম একটা পেন্সিলের মতো করে রাখতে পারি। যখন এটাকে শক্ত করে মোচড় দিব তখন এটা বড় হয়ে যায়। তাই আমার যাতায়াতের বেশি সমস্যা হয় না। রাজপ্রাসাদে চলে আসলাম। রাজপ্রাসাদটা অনেক অদ্ভুত, কারণ সব ঘরগুলোই বিশাল বিশাল, কিন্তু শুধু আমাদের জন্য ছোট করে বানানো হয়েছে কিছু রুম। আমি বাবা, আম্মু আর রিদির সাথে কথা বলতে লাগলাম। তুই কি আমাদের এখানে রেখে চলে যাবি? তাছাড়া কিছুই করার নাই, আমার যে সব রাজ্যকে বাঁচাতে হবে। তাহলে আমাদেরও সাথে নিয়ে যা। পাগল হয়েছো? আমার 4 রাজ্যের মধ্যে সবচেয়ে নিরাপত্তায় রাখা হয়েছে এই রাজ্য। কেউ হামলা করলেও সেনাপতি তোমাদের সবচেয়ে নিরাপত্তার জায়গায় পাঠিয়ে দিবে। সামনে কি হবে? হয়তো ভয়ানক কিছুই হবে, তোমরা কেউ চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। আমাদের সাথে এটা হচ্ছে কেন? হয়তো ভাগ্য এমনই ছিল, তাই তো সব দুঃস্বপ্ন সত্য হয়ে যাচ্ছে। সাবধানে থাকিস। তোমরা ভয় পেও না, দানবদের যা বলবে তাই শুনবে। যদি না শুনে সেনাপতিকে বলবে। এই রাজ্যে আমার পরে সেনাপতিরই ক্ষমতা তোর মন্ত্রী নাই? আছে তো, কিন্তু তার ভূমিকা সেনাপতির পরে। ও, আমি ওদের থেকে বিদায় নিলাম। বিকালে পোর্টাল খুলতে বললাম সেনাপতিকে। যোগাযোগের জন্য এখানেও আধুনিকতার অভাব নেই। এক ধরনের বিশেষ ফলন ব্যবহার করে, যেটা আমাদের উচ্চতার অর্ধেক আমার মনে হয়। কিন্তু পাতালপুরীর বিজ্ঞানী আমার জন্য বিশেষ ফোন তৈরি করেছে। এটা দিয়ে আমি যে কাউকে ইচ্ছে মতো ফোন করতে পারি। শুধু নাম বললেই ফোন চলে যাবে, নাম্বার না জানলেও হবে। বলতেই হবে টেকনোলজিয়া। যাই হোক, বলতেই হবে টেকনোলজির দিক থেকে পাতালপুরি অনেকটা এগিয়ে গেছে। আমি পোর্টাল দিয়ে চলে আসলাম জলপুরীতে। অবশ্য জলপুরীতে আসিনি, আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপে এসে পৌঁছালাম। পানির কাছে গেলাম, একটা হাত নামিয়ে দিলাম পানিতে। অনুভব করতে লাগলাম পানিকে। অনুভব শক্তি দিয়ে দেখতে লাগলাম আশেপাশে কি আছে। একটা বড় শার্ক দেখতে পেলাম একটু দূরেই, ঠান্ডা পানির হাঙর। আমি যদি সাধারণ মানুষ হতাম তাহলে নিশ্চয়ই ভালো জিনিস হতো না এই হাঙরের কাছে। হাড় ভেঙে চুরে খেয়ে ফেলতো।
কিন্তু তা হলো না। আমি হাঙরটাকে ডাকলাম, সে চলে আসলো আমার কাছে। পানির মজা নিতে নিতে যাব আজ আমার জল রাজ্যে, তাই হাঙরের উপরে চড়ে বসলাম। মজাই লাগতেছিল। আর এদিকে যে জিনিসটা আমাদের অজানা ছিল সেটা হলো মিল্কওয়ে গ্যালাক্সির আমাদের থেকে একদম বিপরীত দিকে আমাদের মতোই একটা সৌরজগৎ রয়েছে, যেটাকে আমাদের বিজ্ঞানীরা কি বলে নাম দিয়েছে জানি না, বাট তারা সেটাকে লুয়াইন বলে থাকে। সেটাতে গ্রহ রয়েছে 32টা, সূর্য রয়েছে 4টা। প্রথমে একটা গ্রহতেই জীবন শুরু হয়, কিন্তু আস্তে আস্তে সেখানের বিজ্ঞানীদের অগ্রগতির কারণে 32টা গ্রহতেই তারা থাকে। তাদেরও আমাদের মতো অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু দেখতে একরকম না আমরা। আকৃতিতে তো ভিন্ন হবেই, খাবারও একরকম না। তবে একরকম হচ্ছে তাদের জনসংখ্যা ও খুব বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে এক গ্রহের রাজার সাথে বৃদ্ধি পাচ্ছে অন্য গ্রহের রাজার ঝগড়া। তুমুল যুদ্ধ হচ্ছে তাদের মাঝেও। তাদের এই যুদ্ধের ফলে সবচেয়ে শক্তিশালী যে রাজা লু চিন, সেই পুরো সৌরজগতের রাজা হয়ে যায়, পুরো সাম্রাজ্য তার হয়ে যায়। কিন্তু সমস্যা বেঁধে গেল যুদ্ধের ফলে। তাদের জনসংখ্যা 80% কমে গেছে। যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করতে পেরেছে লু চিন। সেই সাথে এটা লক্ষ্য করেছে তাদের একটা গ্রহ বসবাসের জন্য উপযোগী নয়, তাই তারা আশেপাশের গ্রহের সন্ধানে সেনা পাঠাতে লাগলো। তাদের বিজ্ঞান আমাদের থেকে 100% উন্নত। তাদের অস্ত্রের সাথে ধরতে গেলে আমরা কিছুই না। লুচিন অনেকগুলো স্পেসশিপ পাঠিয়ে দিল চারদিকে। শুধু মিল্কওয়ে গ্যালাক্সি না, আশেপাশের বেশ কিছু গ্যালাক্সিও খোঁজ নিতে লাগলো। এমন সময় লুচিনের কাছে খবর আসলো, লর্ড লুচিন, আমাদের দীর্ঘ অনুসন্ধানের পর আমরা 15টা গ্রহ শনাক্ত করতে পেরেছি। এটা তো চরম খবর। মাই লর্ড, এর থেকেও খুশির সংবাদ হলো এই গ্রহটাকে দেখুন একবার। এগুলো কি পানি? ইয়েস মাই লর্ড, পানির কোনো অভাব নেই গ্রহটাতে, আর সব জায়গায় শুধু গাছ আর গাছ। বেশ, এত সুন্দর জায়গাতেই আমাদের ক্যাপিটাল হবে। নাম কি এই গ্রহটায়? এটাকে আর্থ বা পৃথিবী বলা হয়। ওকে, ঠিক আছে। রাজকুমার লোচেনকে এখনই পাঠিয়ে দিন ওইখানে, এখনই। ওইখানে সব খবর আমরা পেয়ে যাব। মাই লর্ড, প্রিন্স লুচেন যদি ওখানে যায় তাহলে নিশ্চয়ই তারা বুঝে যাবে যে আমরা তাদের উপর আক্রমণ চালাবো, কারণ রাজকুমার তাদের থেকে দেখতে আলাদা। তাহলে রাজকুমারী লুসাইনাকে পাঠিয়ে দিন। এত বড় একটা বিপদ যে আমাদের দিকে আসছিল সেটা আমাদের অজানা থাকলেও জানি যে আসবে। আমি চলে আসলাম জলপুরীতে, সেই পুরাতন জায়গা যেখানে প্রথম এসেছিলাম। আমি রাজপ্রাসাদে ঢুকলাম, সবাই আমাকে দেখে কর্নিশ করলো। ভালোই লাগছে রাজা হতে পেরে, এত সম্মান পাচ্ছি, এটা কি কম কথা। আমি সোজা রাজ সিংহাসনে চলে গেলাম, সেখানে গিয়ে বসলাম। মাথায় মুকুট টুকুটেগুলো আর ভালো লাগে না, তবে যার মাথায় রয়েছে শাহী রানীর তাজ, আমি গিয়ে আমার সিংহাসনে বসলাম। তারপর আমার রাজসভা শুরু করলাম। দুঃখিত, আমি এতদিন সফরে থাকায় আপনাদের রানী জিয়াইনিয়া অর্থাৎ যারা রাজ্যের সকল কিছু দেখাশোনা করেছে, তবে সামনে যে সময় আসতেছে আমার মনে হয় তা থেকে বাঁচার জন্য আমাদের এখনই চেষ্টা করতে হবে। হুজুর, মাফ করবেন, কিন্তু কি ধরনের বিপদ আসবে আমাদের উপরে? সেনাপতি, সামনে কি হবে সেটা বলা মুশকিল, তবে আমাদের সেটা থেকে বাঁচতে হবে। কোনো ভুলই করা যাবে না। হুজুর, আমার মনে হয় জলপরীটাকে পুরো সিল করে দিলেই হবে, কেউ অনুপ্রবেশ করতে পারবে না তখন। সেটা ঠিক আছে, এখন আপনার চিন্তা কি শুধু জলপরি নিয়ে? আমাদের সব থেকে শক্তিশালী প্রতিরক্ষার দেয়াল কিন্তু দানব দুনিয়া। আকাশপরি নিয়েও তেমন চিন্তা নেই, তবে আমরা চিন্তা শুধু পাতালপুরি নিয়ে। অনেক মানুষই জানে কিভাবে পাতালপুরিতে ঢুকতে হয়। হুজুর, মাফ করবেন, তবে পাতালপুরীর ডিফেন্স নর্মাল হলেও ওদের অস্ত্র এবং আক্রমণের যে নিয়ম, তাতে ওরা আমাদের থেকে শক্তিশালী। সেনাপতি রুদ্রিস এখানে কথা সেটা না। আমি আমার 4 রাজ্যের সুরক্ষা তো করতেই চাই, সেই সাথে আমি আমার সকল সেনা থেকে আক্রমণের জন্য সেনা চাই, আর সেটার ব্যবস্থা করার দায়িত্ব আপনার। জি হুজুর। তাহলে আপনার সৈন্য তৈরি রাখুন আর জলপুরীর চারপাশে প্রতিরক্ষা দেয়ালটা চালু করে দিন। আমি রাজসভা থেকে আমার শয়নকক্ষে আসলাম। একটু পর যারাও আসলো, সাথে করে খাবার নিয়ে আসলো। বাইরে তাকিয়েছিলাম, আমার আদেশ মতো সেনাপতি
প্রোটেকশন ওয়াল চালু করে দিয়েছে। এটাই জলপরীটাকে বাইরে থেকে পুরো অদৃশ্য করে দিবে, আর বাইরে থেকে আক্রমণের কোনো কিছুই ভিতরে আসতে পারবে না। যারা দেখলাম আমার পাশে এসে বসলো, মনটা খারাপ হয়ে বসে আছে যারা, বুঝলাম রাগ করেছে। মেয়েটা তো শুধু আমাকেই চেয়েছিল, কিন্তু তাতে ওর ভাগ দিতে হচ্ছে। আমারও বা উপায় কিসের? একবার সিদ্ধান্ত নিয়েছিলাম দানব রাজ্যের সবচেয়ে সুন্দরী দানবীকে বিয়ে করব, কিন্তু পরে মাথায় টোকা দিয়ে ভাবলাম সাইজেরও একটা ব্যাপার আছে। নিজের সাইজের একটাকে নিয়ে পারি না, আবার তো একটা দানবী। এখন মহারানী রেগে আছেন, তার রাগ থামাতে হবে, তাই আগে খেয়ে নিলাম। অবশ্য আমার খাওয়ার পরপরই খাবেও। নাও এবার খেয়ে নাও। আমার ক্ষুধা নেই। বললেই হলো ক্ষুধা নাই, তাড়াতাড়ি খেয়ে আসো। আমি আদরের সুরেই বললাম। প্লেট 2টা নিয়ে আসছিল ও, তাই খেতে বসলো। ও দেখছো এবার ভালোই লাগছে তাই না? আমি যারা হাতটা ধরলাম। একদম ধরবে না আমায়। বললেই হলো। এতদিন পর মনে পড়েছে আমার কথা। আরে এই জন্য রেগে গেছো? আমি কি তোমার সতীন 2টার কাছে গিয়েছিলাম বলো? কারো কাছে তো যাইনি। তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়, আর পুরো 15 দিন ছিলে আমার থেকে দূরে। জানো কতটা কষ্টে ছিলাম আমি। বুঝতেই তো পারছি। তাই আমি দূরে গেলেও যাতে তোমার কষ্ট না হয় সেই সিদ্ধান্ত নিব ভাবছি। কি করবে? ভাবছি আমাদের জলপুরীর একটা রাজকুমারকে নিয়ে আসবো। আমি যারাকে জড়িয়ে ধরেই বললাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ, বাবা হওয়ার জন্য যে আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, বাবা তো তুমি হবেই, কিন্তু সামনে নাকি আমাদের উপরে বিপদ আসবে। সেটা না যাওয়া পর্যন্ত ভাবছি এসব না ভাবাই ভালো। হ্যাঁ, সেটাও ঠিক বলেছো, তবে রোমান্স তো আমি করতেই পারি। এই না না, ছাড়ো আমাকে। আর সারাসারি নাই। আচ্ছা বাবা, আমি তো তোমারই। চলো ঘুরে আসি। কোথায়? সেই প্রথম দিন যেখানে নিয়ে গিয়েছিলে। সেখানে যাবে? হ্যাঁ, আজকে তোমার সাথে সারা রাত চাঁদের মজা নিব। আজকে হঠাৎ এত রোমান্টিক হলে কিভাবে? এত সুন্দর বউ যার, রোমান্টিক না হলে তো পালিয়ে যাবে বউ। বলছে তোমারে পালিয়ে যাব। আমার কাঁধে একটা থাপড় দিয়ে দুজনেই বের হলাম জলপুরীর থেকে। আবারও সেই ছোট্ট দ্বীপটায় চলে আসলাম। সেই প্রথম দিনের কথা এখনো মনে আছে। রাত হয়েছে, তবে জ্যোৎস্নার রাত বলে উপভোগ করার মতো একটা রাত হয়েছে। যারা সেই ওর বানানো বেঞ্চিটাই বসলো, আমি ওর কোলে মাথা দিলাম। দুজনে গল্প করে যাচ্ছি। অনেকক্ষণ পর ওর বানানো ঘরটাতে গেলাম। ভরে গেল ঘরটা ভালোবাসার আলোতে, যে আলো সবাই দেখতে পারবেন না, তাই বলতেও চাই না। সকালে আমি আর যারা চলে গেলাম আবার জলপুরীতে গিয়ে সকালের নাস্তা করে আবার রাজসিংহাসনে বসলাম। সেনাপতি রদ্রিস, আমি 2 দিন পর জলপুরি ত্যাগ করব। আমার অনুপস্থিতিতে আমাদের সুরক্ষার দায়ভার আপনার উপরে। জি হুজুর, আমি বুঝেছি। আর অন্যদিকে সেই দূরবর্তী গ্রহের ব্যাখ্যায় চলে যাই। সেখানের মেয়েরা দেখতে অনেকটা আমাদের মানুষের মতোই, কিন্তু পুরুষরা অনেকটাই স্বাস্থ্যবান আর আমাদের থেকে শক্তিশালী। চেহারার গঠনেরও মিল নেই তাদের সাথে। আমাদের কাছে সেই পুরুষরা বিভৎস। তাদের আলোচনায় আসা যাক। মহারাজ লুচিন আর তার সেনাপতি সেপাইয়ের মধ্যে কথা হচ্ছে। জেনারেল সেপাই, আপনি কি স্পেসশিপগুলো রেডি করেছেন? ইয়েস মাই লর্ড, আমাদের 12,000 স্পেসশিপ তৈরি, এখন শুধু আমাদের যাওয়ার পালা। প্রিন্সেস লুসানাই গ্রহটা কত কাছে পৌঁছালো? মাই লর্ড, আমি প্রিন্সের সাথে ভিজুয়াল কন্ট্রাক্ট করছি। সেপাই তার হাতে থাকা নোটপ্যাডের মতো কিছু একটা ছিল, যেটা আমাদের ফোনের মতো নয়, পুরো ভার্চুয়াল। সেটাতে ক্লিক করলো, সাথে সাথেই হলোগ্রাফির মতো প্রিন্সেস লুসাইনা জীবন্ত চলে আসলো রাজা লুচিনের সামনে। প্রিন্সেস, আপনি এখন কোথায় আছেন? লুসাইনা, তুমি কি পৌঁছে গেছো? নো ড্যাড, মাত্র গ্রহটার সোলার সিস্টেমে পৌঁছালাম। স্পিড পোর্টাল ব্যবহার করে এই অবধি এসেছি, কিন্তু এখন স্পিড পোর্টালের ব্যাটারি রিচার্জ করতে হবে, তারপর এখান থেকে সোজা ওই পৃথিবীতে। গুড, তোমাকে ওইখানে পাঠানো হয় গুপ্তচর বানিয়ে। ওইখানে সকল খবরাখবর আমাকে দেবে। আমরা আজই রওনা দিচ্ছি। সকল দুর্বল পয়েন্টগুলো বলবে আমাদের। ইয়েস মাই লর্ড। প্রিন্সেস, তবে সাবধান, ওরা হয়তো আমাদের থেকেও বেশি চালাক হতে পারে।
আপনি যে অন্য গ্রহ থেকে এসেছেন এটা যেন ওরা না জানতে পারে, তাহলে সতর্ক হয়ে যাবেন। ইয়েস জেনারেল, আমি বুঝতে পারছি। তো জেনারেল রাজকুমার লু চেইনকে তৈরি হতে বলেন, আজই তো রওনা দিচ্ছি 12,000 স্পেসশিপ নিয়ে। মাই লর্ড, এইমাত্র খবর পেলাম কাছে একটা গ্রহ যেটা আমাদের পাশের সোলার সিস্টেমে রয়েছে, নাম ইরাইনাস। সেটা ডিফেন্স খুবই খারাপ, আমরা আক্রমণ করতে পারি তাদের উপর। তাহলে দেরি কিসের? শুধু আমাদের সোলার সিস্টেম জয় করলে চলবে না, আমরা বাকি একটাও ছাড়বো না। ইয়েস মাই লর্ড, চলুন। আর এদিকে লুসাইনার স্পেসশিপের স্পিড পোর্টালের ব্যাটারি রিচার্জ হওয়ার পরেই নিমিষেই ক্রাশ করলো অ্যাটলান্টিক মহাসাগরের পানিতে, যেটা আমাদের জলপরি থেকে অনেক দূরে। সেটা থেকে লুসাইনা প্যারাশুট নিয়ে অনেক আগেই বের হয়ে গেছে। আশেপাশে দেখে তো সে মুগ্ধ, এত পানি আর এত গাছপালা সেটা আগে কখনো দেখেনি। এত সুন্দর হবে এই গ্রহটা ভাবেনি সে। যেভাবে হোক এটা তো ওদের দখল করতেই হবে, আর সেটার জন্য যা করতে হয় করবে লুসাইনা। আর এদিকে আমি 2 দিন জলপরিতে কাটিয়ে রওনা দিলাম পাতালপুরিতে। অবশ্য টেলিপোর্টেশন মেশিন দিয়ে এসেছি। আসতে মন চাইছিল না, তবে নীলার জোরাজুরি ফোনে আমাকে আসতেই হলো। কি এমন জরুরি বিষয় হতে পারে সেটা বুঝতেছিলাম না। ভাবলাম হয়তো রাজ সিংহাসনে আমাকে টেলিপোর্ট করবে, কিন্তু না। অনেক আশ্চর্য হলাম, কারণ একটা গবেষণার রুমে আমাকে আনা হয়েছে। পাশে নীলা দাঁড়িয়েছিল। নীলা হেসেই আমার কাছে আসলো। জরুরি কিছু বলতে চাইছিলে? হ্যাঁ, তোমাকে তো এটা বলা হয়নি। আমাদের পৃথিবীর সবচেয়ে উন্নত এবং দামি গবেষণাগার হচ্ছে এইটা। এখানে সব উন্নত বিজ্ঞানীগণও রয়েছেন। দেখো, উনি হলেন সার্ফরে, এখানের মূল বিজ্ঞানী। নামটা অদ্ভুত। মহারাজ, আমার সালাম নিন। কি হয়েছে? খুব গুরুতর কিছু একটা হয়েছে আমার মনে হচ্ছে। কি হয়েছে? চলুন আমার সাথে। আমি গেলাম বিজ্ঞানীর সাথে। সাথে নীলা আর সেনাপতিও ছিল পাতালপুরীর। একটা রুমে আসলাম। আমি দেখতে পেলাম ভালোই বড় একটা স্পেসশিপের মতো কিছু একটা। এটা কি আপনারা বানিয়েছেন? জি না মহারাজ, এটা আমার কিংবা আমাদের পৃথিবীর বানানো স্পেসের না। এটা মানে তাহলে কে বানালো? এটা খুব উন্নত একটা স্পেসশিপ। আমি আরে কিছু তথ্য বের করতে পারতাম, কিন্তু পানিতে এর পুরো সিস্টেম নষ্ট করে দিয়েছে। তাও তো কিছু বের করা যাবে? হ্যাঁ যাবে, তবে এটা বলতে পারি পানি থেকে প্রতিরক্ষার জন্য বানানো হয়নি এটা। যারা বা যেখান থেকেই বানানো হয়েছে তারা আমাদের থেকে অনেক উন্নত। আপনি যেটা বলতে চাচ্ছেন এলিয়েন? হ্যাঁ মহারাজ। পাগল হয়েছেন? এমন কিছুর অস্তিত্ব তো নেই। সেটা আপনাদের মানুষের জন্য এই, কিন্তু আপনাদের অনুসন্ধানে আমরা অনেক আগেই জানতে পেরেছি। আমি বিশ্বাস করতে পারতেছি না বাস্তবে কোনো স্পেসশিপ দেখতে পারবো। মহারাজ, এই এলিয়েন শিপ এখানে আসার মানে মনে হচ্ছে আমাদের সামনে সত্যি কোনো বিপদ আসতে চলেছে। যদি এলিয়েন হয় তাহলে তো আমাদের ভয়ের কোনো কারণ দেখছি না মহারাজ। আপনি সেটা কিভাবে বলছেন? মহারানী দেখেন, তারা হলো এলিয়েন। নিশ্চিত আমাদের এইসব দুনিয়ার ব্যাপারে তাদের ধারণা নেই। তারা আক্রমণ করলে মানুষের উপরেই করবে। সেনাপতি আদ্রিস হেম কথাবার্তা সাবধানে বলুন। নিষ্পাপ মানুষের উপরে হামলা হবে, আর আমরা কি চেয়ে চেয়ে দেখব? আপনি সকল গেটের নিরাপত্তা বাড়িয়ে দিন, সেই সাথে আক্রমণের জন্য সৈন্য ঠিক করে রাখুন। জি মহারাজ। আমরা বের হয়ে রাজ সিংহাসনে আসতেছিলাম। বসলাম নীলার সাথে রথে। রথ চলতে লাগলো রাজপ্রাসাদের দিকে। আমার মনে হচ্ছে এই এলিয়েনই আক্রমণ করবে আমাদের উপরে, আর বিপদটা আমাদের খুব কাছে। তুমি কোনো চিন্তা করো না তো। তুমি এত চিন্তামুক্ত কিভাবে থাকো? আমি যে পারতেছি না। কে বলেছে আমি চিন্তা করি না? এই যতদিন তুমি আমার থেকে আলাদা ছিলে ততদিনই চিন্তা করেছি আমি। সবসময় মাথায় ঘুরে বেড়াতো, আদৌ কি তুমি ফিরবে আমার কাছে? সব দুশ্চিন্তা আসতো মাথায়। নীলা আমার কাঁধে মাথা দিয়ে, কি বা করার আছে বলো? কষ্ট তো একটু করতেই হবে। তুমি আমার মনের কথা বুঝবে না। কে বললো বুঝবো না? আজকে আমাকে নিয়ে পুরো পাতালপুরি উড়ে বেড়াবা। হঠাৎ উঠতে মন চাইলো কেন? একটু উড়ন্ত রোমাঞ্চ করবো তাই। তুমি আসলেই দুষ্টু। সিংহাসনে এসে আমার রাজ্যে পরিচালনা করার বোরিং কাজে নিয়োজিত হয়ে গেলাম।
কিন্তু রাতটা স্পেশাল ছিল। পুরো পাতালপুরি নীলাকে জড়িয়ে ধরে উড়ে বেরিয়েছি। সে কি অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না। পরের দিন সকালে রাজসভায় বসলাম। সেনাপতি আদ্রিস, জি মহারাজ। আজকে সকল গেট লক করে দিবেন, ভেতরে কেউ যেন বের হতে না পারে, আর টেলিপোর্টেশন ডিভাইস আমার অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। জি মহারাজ। আর সৈন্য তৈরি রাখুন, আপনি খুব শীঘ্রই হয়তো পৃথিবীর উপরে আক্রমণ হতে পারে। জি মহারাজ, আমি মারাত্মক কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। কি সেটা বলুন। মহারাজ, আমি স্পেসশিপটা ভালো করে পর্যবেক্ষণ করেছি। এটা এত শক্তিশালী যে এটা আমাদের জিনোপরিদেরও মেরে ফেলতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু অনুসন্ধানের পরে জানতে পারলাম এলিয়েনগুলো আমাদের মতোই ক্ষমতাশালী। বলতে গেলে আমাদের ক্লায়েন্ট ওরা। তাহলে তো আসলে বিপদ। মহারাজ, শুধু বিপদ নয়, মহা বিপদ বলুন, কারণ এই স্পেসশিপের একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারি। দেখান তো ভিডিওটা। বিজ্ঞানীরা আমাদের সামনে বড় পর্দায় দেখাতে লাগলো ভিডিওটা, যেখানে রাজা লুচিন বলতেছে, প্রিন্সেস, তুমি এখন ওইখানের গোপন সব তথ্য খুঁজতে থাকো আর আমাদের ইনফর্ম করো। তোমার সিগন্যালের অপেক্ষায় থাকবো। তারপরেই আমরা 12,000 স্পেসশিপ নিয়ে আক্রমণ করব। ভিডিওটা দেখে আমাদের সবার গলা শুকিয়ে গেল। মহারাজ, ভাবতে পেরেছেন 12,000 স্পেসশিপ নিয়ে তারা আক্রমণ করতে বসে আছে আমাদের উপর। তারা এলিয়েন হলেও অনেকটা মিল রয়েছে আমাদের তাদের সাথে। হ্যাঁ, সেটা তো ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আজ বিকালেই মিটিং এর ব্যবস্থা করতে হবে আমার। মিটিং কেন? তুমি বুঝবে না সেনাপতি, আমি দুপুরের আগে জলপরি আর আকাশপুরীর রানী, সেনাপতি আর মন্ত্রীকে দেখতে চাই এখানে। জি মহারাজ। আমি দানবরাজ্যের সেনাপতি রনিক দেখে ফোন দিলাম। আধুনিক টেকনোলজির এই সুবিধা, যখন যার নাম বলবো ফোন চলে যায়। ফোন দিয়ে আমি পোর্টাল ব্যবহার করে আসতে বললাম তাকে। দুপুরেই সব একসাথে হলাম। যারা এসেছে সাথে মোহনাও এসেছে। মোহনা আমার দিকে এক নজরে তাকিয়েছিল, অনেক মায়া মেয়েটার চোখেই। এক সময় তো এই মেয়েটাই মায়া করেছিল আমার উপরে, কিন্তু এখন তো মায়ের প্রয়োজন হয় না, এমনিতেই মায়া লাগে তার উপরে। সবাই বুঝলাম। আমার চারপাশে আমার 3 রানী বসলো, শুধু একটার অভাব, হয়তো সেটাও পূরণ করে ফেলবো। হঠাৎ এই জরুরি মিটিং কেন ডাকলে? মহারাজ, কি হয়েছে হঠাৎ জরুরি তরফ করলেন? আমাদের উপরে যে বিপদটা আসার কথা ছিল সেটা খুবই নিকটে। সেটা তো কবে থেকেই বলে যাচ্ছ। তবে হ্যাঁ, শিওর হতে পেরেছি কারা আমাদের উপরে আক্রমণ করবে। কারা মহারাজ এলাকায় বলুন, তাকে নিমেষেই পিষে ফেলবো। সেটা আমাদের পৃথিবীর কেউ না, দূরে কোথাকার একটা গ্রহের। আর সেই গ্রহটার রাজ্যের কন্যা, মানে রাজকন্যা আমাদের পৃথিবীতে এসেছে, আর রাজা তার সৈন্য নিয়ে তৈরি আমাদের উপর হামলা করার জন্য। দূরের গ্রহের একটা বুঝলাম, কিন্তু তারা হামলা করবে কোথা থেকে হুজুর? তারা আকাশ থেকে আসবে, আকাশপুরীর পাশ দিয়ে আসবে তারা। তাহলে তো তাদের আক্রমণ করতে পারবো মহারাজ। এত সহজ হবে না, তারা কিন্তু তোমাদের মতো শক্তিশালী। হুজুর, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি আমাদের রাজা, আপনার কাছে মহান ত্রিশূল। হ্যাঁ, সেটা ঠিক, তবে ভয় একটাই, তারা যে আকাশ থেকে আক্রমণ করবে, আর আমাদের বেশিরভাগ সৈন্য মাটি আর পানির। শুধু আকাশপুরীর সৈন্যরাই উড়ে আক্রমণ করতে পারবে। আমি কি বলেছি আমাদের রাজ্যগুলো গোপন রাখলেই হয়? তারা আসুক পৃথিবী থেকে, ঘুরে যাক। ঘুরে যাবে না, তারা আক্রমণ করতে আসবে 12,000 স্পেসশিপ নিয়ে। আর আমরা গোপন থাকলেও তার পৃথিবীর সব মানুষ মেরে ফেলবে। সেটা তো খুবই ভয়ানক হবে। আমরা পৃথিবীতে আছি, ব্যাপারটা এখন আমাদের গ্রহের মধ্যে চলে এসেছে, শুধু রাজ্যের মধ্যে নেই এখন আর। যে করেই হোক পৃথিবীকে বাঁচানো আমাদের দায়িত্ব। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন। তাহলে আমি বুদ্ধিটা প্রয়োগ করছি। ওই এলিয়েন রাজার মেয়েকে পাঠিয়েছে আমাদের পৃথিবীতে। আমি ভুল না বললে এখন মানুষের মাঝে আছে সেই রাজকন্যা। তো আমরা কি তাকে গ্রেফতার করব নাকি করব? সেটা বোকামি হবে, তাকে আমাদের ব্যবহার করতে হবে। প্রথমে শনাক্ত করতে হবে সে কে, তারপর তাকে ব্যবহার করতে হবে। মহারাজ, আমার ধারণা মতে এখন সে আমেরিকার কোনো এক জায়গায় আছে।
স্পেসশিপটা কোথায় পাওয়া গেছে? মহারাজ, আমাদের স্যাটেলাইটটা এটাকে শনাক্ত করেছিল। বামুজটা ট্রাই সঙ্গলে পড়েছিল এটা। আর আমাদের স্যাটেলাইট সেই রাজকন্যার একটা স্পেস ভিউ এসেছে। এটা আগে বলবেন তো। বলারই অপেক্ষা ছিল। মিঠা এখন হয়তো কিংবা না হলে মেক্সিকোতে রয়েছে। মহারাজ, আমাদের মাঝে কাউকে পাঠান সেখানে। না, আমি নিজে যাব। আপনারা একজন জিন, আপনাদের কাউকে পাঠানো যাবে না। তবে আমি মানুষ, তার কাছে মানুষের মতোই থাকবো। আপনি যেটা বলেন। মিটিং শেষ করলাম। মিটিং বলে না এটাকে, রাজসভা এটা। ভাবছিলাম অন্য কাউকে পাঠাবো, কিন্তু মেক্সিকোর নাম শুনে আর কাউকে পাঠালাম না। এখন নিজে যাব, নিজেই ঘুরে আসি দেশটা থেকে। বিকালে আমাকে যেতে হলো আকাশপুরীতে, যেহেতু নিখোঁজ থাকতে হবে অনেকদিন, তাই সব রানীর কাছেই তো যেতে হবে, না গেলে তো হবে না। আর অন্যদিকে লুসাইনা পৌঁছে গেছে মেক্সিকোতে। প্রথম 2 দিন কাটলো এখানের মানুষের স্বভাব কাজকর্ম দেখতে দেখতেই। এমন কিছু তো আর করতে পারবে না যাতে এর সন্দেহ করবে। কিন্তু সে অনেকটা অবাক হলো, কারণ এইখানের মানুষগুলো ঠিক তার মতো দেখতে। লুসাইনা জানে কিভাবে এখানকার মানুষ সম্পর্কে ধারণা নিবে, তাই সে লাইব্রেরিতে পৃথিবী ও মানুষদের নিয়ে লেখা বই পড়ে, সাথে পৃথিবীর ডিফেন্স নিয়েও পড়ে। ও দেখলো অনেকটাই দুর্বল এখানের মানুষ, এদের নিমিষে হারিয়ে গোলাম বানিয়ে ফেলা যাবে। কিন্তু তাও ওর মন মানছে না, কারণ আশেপাশের কোনো গ্রহ এখানে এখনো হামলা করেনি। হয়তো শক্তিশালী কিছু রয়েছে, তার জন্যই তো এখনো কিছুই হয়নি এই গ্রহের। সে আরো জানতে লাগলো আস্তে আস্তে। বিকালে আমি মোহনাকে জোরে ধরে পৌঁছে গেলাম আকাশপুরীতে। আকাশপুরী ঘোরার বেশ সময় আমি পাইনি, তবে এখন ঘোরাঘুরির সময়ও না। আমাকে তো এই মহা বিপদের থেকে বাঁচার রাস্তা বের করতে হবে। যতই হোক আমি তো রাজা। মোহনার সাথে পৌঁছে গেলাম আকাশপুরীতে। মেঘের রাজ্য এটা, মেঘের উপরে এই রাজ্য। সবসময় এটা একটা প্রতিরক্ষার তাবিজ দিয়ে আটকানো থাকে, তাই এটা ভেদ করে চলে গেলেও টের পাবে না। এটা আকাশপুরী। অনেক আশ্চর্যের বিষয় প্রথম লেগেছিল, কিন্তু এখন বুঝে গেছি প্রতিরক্ষা তাবিজটা খুলে দেওয়া হলো। আমরা রাজ্যে পৌঁছে গেলাম। সবাই আমাকে দেখে কুর্নিশ করলো। ভালো তো লাগারই কথা, যখন একজন মানুষ সম্মান দেখায় তখন আমাদের ভাব বেড়ে যায়। আর এখানে তো পুরো রাজ্য আমাকে সম্মান জানায়, ভাব তো সপ্তম আকাশে উঠে যাবেই। মোহনার সাথে আমি রাজ শয়নকক্ষে গেলাম, কারণ আজকে আমি অনেক ক্লান্ত। তাই এই ক্লান্তির মাঝে আমি রাজ সিংহাসনে যেতে চাই না, তাই সোজা বিশ্রাম নিতে চলে গেলাম। রাতের খাওয়া ধরলাম। মোহনা আমার বুকে মাথা দিয়ে শুয়ে রইল। তুমি আমাকে নীলা আর জারার থেকে খুব কম ভালোবাসো। কে বলেছে? আমি তোমাদের 3 জনকেই সমান ভালোবাসি। সেটা তো দেখতেই পাই। প্রথমে জারার কাছে যাও, তারপর নীলার কাছে, আর সবশেষে আমার কাছে আসো। আরে রাগ করতেছো কেন? 3 জনকে তো সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, দেখেছো, আজ আসলে আবার কাল চলে যাবে। এই টেনশনটা দূর হোক, তখন আমরা সবাই একসাথে থাকবো। সবাই একসাথে? হ্যাঁ, এমন একটা জায়গায় আমার রাজত্ব নিয়ে যাব যেখানে জলপরীরাও থাকতে পারবে, আকাশপরীরাও থাকতে পারবে, আর দানব রাজ্যের দানবরাও থাকতে পারবে। এমন কোনো জায়গা কি আছে? হ্যাঁ, থাকবে না কেন? শুধু খুঁজে বের করতে হবে। হয়েছে, এখন এসব কথা বাদ দাও। আমাকে আদর করো একটু। করবই তো। সেটা কি বলে দিতে হবে? আর কি, বউয়ের ভালোবাসা পেতে লাগলাম। উল্লেখ করলে চাকরি থাকবে না। সকালে উঠে রাজসভায় বসতে হলো। আমি বসলাম রাজ সিংহাসনে। আমার পাশে বসলো মোহনা। সেনাপতি হিতান। জি মহারাজ। আকাশপুরীর প্রতিরক্ষা তাবিজটা আরো আপগ্রেড করতে হবে। জি মহারাজ, আমাদের বিজ্ঞানী সেই কাজে নিয়োজিত রয়েছেন। আর আপনি অধিক সংখ্যক সৈন্যের ব্যবস্থা করুন, তাদের প্রস্তুত রাখুন। যে কোনো সময় আক্রমণ করতে পারি আমরা। জি মহারাজ। আমার আদেশেই বহাল রাখবেন। কোনো পরিবর্তন করতে হলে আমি বলবো। আর আমি আজকে মেক্সিকোর জন্য রওনা হয়ে যাব। জি মহারাজ। আর কথা বাড়লাম না। সেনাপতিকে বললাম কোনো সাগরের কাছে নিয়ে ফেলে দিতে। আমাকে উড়াল দিয়ে নিয়ে ফেলে দিল আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানিতে। কোনো মানুষ যদি পড়তো তাহলে সাথে সাথেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমি ঠান্ডা পানির একটা হাঙরে পিঠে বসে পড়লাম। তারপর চললাম মেক্সিকোর দিকে।
মেয়েটাকে আমার বের করার কোনো প্রয়োজন নাই। তাকে যে ট্রেস করতেছে পাতালপুরি বিজ্ঞানী সেটা হয়তো সে জানে না। আসলে আমি পুরো অবাক হয়েছি, কারণ এলিয়েন হওয়া সত্ত্বেও একদম মানুষের মতোই দেখতে মেয়েটার। চুলগুলো লাল, স্লিম বডির সাথে টাইট ফিটিং জামা পরা এতে আরও আকর্ষণীয় করে দিয়েছে তাকে। সেই সাথে ঠোঁটের নিচে একটা গাঢ় ছোট্ট তিল আছে, যেটা তাকে মায়াবী করে দিয়েছে। আমি হা করে তাকে সামনাসামনি দেখতেছিলাম। অবশ্য অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, আর বিজ্ঞানীর স্যাটেলাইটের মাধ্যমে আমার আর তাকে খুঁজতে হলো না। প্রতিটা মুভমেন্টে দেখা যাচ্ছে তার। আমি 2 দিন যাবৎ তাকে ফলো করতেছিলাম। অবশ্য ব্যাপারটা সে বুঝেছে হয়তো। মনে হয় আমার দ্বারা কিছু কার্য হাসিল করার বুদ্ধি করছে, তাই দেখলাম ভালোই রেসপন্স দিচ্ছে। একদিন মেক্সিকো সিটির সবচেয়ে বড় লাইব্রেরিতে ঢুকলো মেয়েটা। আমি তো এখনো নামই জানতে পারলাম না। আজকে আমিও পিছন পিছন লাইব্রেরিতে আসছি। দেখলাম বসে বসে অস্ত্র বিষয়ক কোনো একটা বই পড়তেছে। আমি বুঝলাম এখনো চান্স না মারলে পরে পাবো না, তাই ওর সামনে গিয়ে বললাম, ক্যান আই সিট হিয়ার? ইয়েস। কি করছেন? সেটা বাদ দিন, আগে বলুন আমার পিছনে এভাবে কেন ঘুরতেছেন? তুমি সুন্দর ফুল, আর ফুলের কাছ দিয়ে তো ভ্রমররা ঘুরবেই। নাম কি আপনার? কিছু ফুল আছে যাদের নাম না জেনে সৌন্দর্য দেখার বেটার হয়। কিছু ফুল আছে যারা কোটিতে একটা হয়, আর সেটা হচ্ছেন আপনি। নাম না জেনে আমি ছাড়ছি না আপনাকে। শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই, আমি এসব কথায় ভয় পাচ্ছি না। আমি ভয় দেখাচ্ছি না, তাহলে? আমি তো ভালোবাসা দেখাচ্ছি। সেটা আবার কি? ভালোবাসা বুঝো না? না। কোন জগৎ থেকে এসেছো ভালোবাসা বুঝো না? এমন প্রথম একজন দেখলাম। বুঝি তো। বুঝো তাহলে ভালোবাসবে আমাকে? কেন? আমি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। ও ও বুঝতেছে না আসলে ভালোবাসাটা কি। তাহলে কি তুমি বাসবে? হুম। না বুঝেই রাজি হয়ে গেছে। আমি ওর গা ঘেঁষে বসলাম। ও কি বিষয়ে রাজি হয়েছে সেটাই তো জানে না। হয়তো ভাবছে ভালোবাসা মানে বন্ধুত্ব, তাই আমিও সুযোগ নিতে লাগলাম। তোমার মনে তো জায়গা আমার হবেই। ভাবতেছি চতুর্থ রানীর অভাবটাও পূরণ হয়ে যাবে। বলতে গেলে নীলা, যারা, মোনার থেকে অনেক 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 গুণ সুন্দর এলিয়েনটা। দূর, কখন থেকে এলিয়েন বলে যাচ্ছি, নামটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, এখন যখন তুমি ভালোবাসবে আমায়, তাহলে নামটা বলো। লুসাইনা। এ তো দেখি চায়না নাম। চীন থেকে এসেছো তুমি? হুম। আমি তোমাকে সাইনা বলে ডাকবো, কেমন? ওকে। এত মনোযোগ দিয়ে কি পড়ছো? বই। এ তো ডিফেন্সের বই। হ্যাঁ, আমার সেখানে চাকরি করার অনেক ইচ্ছা, তাই এ সম্পর্কে জ্ঞান অর্জন করছি। এই সম্পর্কে পড়তে হবে কেন? আমি তো সবকিছুই জানি। সব জানো কিভাবে? কারণ আমি ডিফেন্সের চাকরি করি। আমি মিথ্যা বললাম। তাহলে তো তোমার থেকে অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, জানতে পারবে। তাহলে বলো। বলবো। তার আগে এই পুরো মেক্সিকো সিটি ঘুরতে হবে আমার সাথে। আমি রাজি। তাহলে বই রাখো, চলো বের হই। তোমার যা জানার আমি বলবো। ময়না ফাঁদে পড়ে গেছে। এটাই তো চাইছিলাম। একা একা কত বের করবে সে আমার থেকে। এখন হয়তো বের করবে আমাদের মানুষের গোপনীয় অস্ত্র সম্পর্কে। সেটা না হয় বলে দিলাম, কিন্তু আমাদের ব্যাপারে তো কিছুই জানে না। সাইনা না জানাই ভালো। আমি তো এখন ঘোরাবো ওকে। ভালোবাসা কি সেটা বোঝে না ও, কিন্তু কিছুদিনের মধ্যেই ওর মনে এই অজানা অনুভূতি নিয়ে আসবো আমি। ভাবতে অবাক লাগছে, একটা এলিয়েনকে বলদ বানাচ্ছি। অবশ্য এমন মেয়ে পটানোর জন্য সবই করা যায়। আমি সাইনাকে নিয়ে বের হলাম। আমার দুটো কাজই হয়ে যাবে। এদিকে পুরো মেক্সিকো সিটি ঘুরে দেখতে পারবো। সেই যখন থেকে এসেছি শহরটার সৌন্দর্য আমাকে টানছে। কারণ শুনছি মেক্সিকোতে নাকি অনেক আশ্চর্যজনক জায়গা রয়েছে। পুরো শহরটাই ঘন ঘরবাড়ি দিয়ে তৈরি। শুনলে অনেকের কাছে মনে হবে বস্তির মতো। দেখতে হবে তাহলে। কিন্তু না, এত ঘরবাড়ি থাকা সত্ত্বেও কোনো দিক দিয়ে এই শহরের সৌন্দর্য কমেনি। ঘোরার মতো অনেক জায়গা আছে সিটিতে, কিন্তু আমাকে তো সব রোমান্টিক জায়গাগুলোতে যেতে হবে। কারণ একজনের মনে রোমান্স ভরে দিতে হবে,
তো আমি মেক্সিকো সিটির সবচেয়ে বড় নদীটায় চললাম। নামটা আমার অজানা, এখানের মানুষ কি বলে জানি না, তবে আমি শুনেছি অনেক রোমান্টিক একটা জায়গা। আমি হাঁটতেছিলাম, ভাবলাম পাশে সাইনার হাতটা ধরলে খারাপ হয় না। তো যেই বাবা সেই কাজ, আমি হাত ধরে ফেললাম। সাইনা আমার হাত এক ঝটকা দিয়ে ফেলে দিল। এসব কি হচ্ছে? চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে, কি হচ্ছে মানে? তুমি তো বললা ভালোবাসবে আমায়, তো তোমার প্রেমিক হিসাবে তোমার হাত ধরার অধিকার আছে আমার। ভালোবাসলে যে হাত ধরতে হবে সেটা কোনো কথা আছে? আমি তো তোমার হাত ধরেছি শুধু, আর ওদিকে ওই দুইজন ছেলে মেয়ে দেখো, ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু হচ্ছে। ওরাও তো একে অপরকে ভালোবাসে। কিন্তু কোনো কিন্তু নয়, হাতটা দাও, আমি ধরে হাঁটবো। সাইনা আর কিছু বললো না, ভাবছে ভালো বিপদে তো পড়েছে সে, কিন্তু এখন সে এই ভালোবাসা জিনিসটা বুঝে গেছে। এতক্ষণ তো সে ভেবে নিয়েছিল এটা মানে হয়তো বন্ধুত্ব, কিন্তু এমন হবে সেটা ভাবেনি। কিন্তু কি করার, যা হওয়ার হয়ে গেছে। এখন যদি আমার কথা না শোনে তাহলে তো অনেক কিছু জানতে তার আবার বই পড়তে হবে। আবার আরেকদিকে আমার দিকে একটা টানও অনুভব করতেছিল। এটা ছিল অজানা এক টান, যেটা আগে কখনো ফিল করেনি সাইনা। আমি সাইনার হাত ধরে হাঁটছিলাম, চলে আসলাম পুকুরটাতে। এইটার নাইট ভিউ অনেক সুন্দর হয়। নামটা শুনেছিলাম, অনেকটা অদ্ভুত নামটা পুকুরটার। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কেন এখানে সব লাভার্সরা আছে। পুকুরটার ওপর দিয়ে একটা ব্রিজ রয়েছে। অবাক হলাম, কারণ এখানে সবাই একটা করে তালা মেরে চাবিটা নদীর পানিতে ফেলে দিচ্ছে। ভালোবাসাটাকে নাকি বন্দি করে দিছে এভাবে। আমি সাইনাকে বললাম, আমরাও আমাদের ভালোবাসাটাকে বন্দি করে ফেলি, চলো। এইটা আমার বিশ্বাস হয় না। তাহলে কি বিশ্বাস হয়? আমার মনে হয় এই ফিলিংসগুলোকে এভাবে বন্ধ রাখতে নেই, এটাকে প্রমাণ করতে হয়। তাহলে কি তালা না মেরে তুমি ভালোবাসা প্রমাণ করতে চাও? হ্যাঁ। কি প্রমাণ করতে চাও তুমি? সবাই তো তালা মেরে সেটা পানিতে ফেলে দিছে, তালা আমি মারবো, সেটাকে পানিতেও আমি ফেলবো। তুমি গিয়ে সেটা উঠিয়ে এনে যদি আমার ভালোবাসা খুলে দিতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে। ওকে, কোনো ব্যাপার না, প্রমাণ তোমাকে আমি দিব। দাঁড়াও, আমি তালা নিয়ে আসছি। আমি ব্রিজের পাশে থাকা দোকান থেকে তালা নিয়ে আসলাম। এখানে শুধু তালাই পাওয়া যায়। দোকানদারের তো সেই বেচাকেনা হয়, মনে হয় এতদিনে তালা বিক্রি করে কোটিপতি হয়ে গেছে লোকটা। আমি একটা তালা নিলাম লোকটার কাছ থেকে। পকেট থেকে ত্রিশূলটা বের করলাম, চাবিটাতে হালকা মার্ক করলাম। কিছুটা এনার্জি আমি ভেতরে রাখলাম, যেটা আমি পানির মধ্যে অনুভব করতে পারবো। তারপর তালাটা দিলাম সাইনার হাতে। সে তালা বের করে দিল ব্রিজের সাইডে তার দিয়ে বানানো দেয়ালে। তারপর সেটা ফেলে দিল পানিতে। পুরো জনগণ আমার দিকে তাকিয়ে আছে। এটা তো একটা মরণ খেলা। কোনোদিনও কি সম্ভব কাঙ্ক্ষিত চাবিটা পাওয়া? কারণ হাজার হাজার চাবি রয়েছে পানির নিচে, তার মাঝে নিজের চাবি পাওয়া তো সম্ভব না। হ্যাঁ, সেটা অন্য কারো কাছে সম্ভব না, কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই না। আমি আমার কাছে থাকা মানি ব্যাগ আর মোবাইলটা দিয়ে দিলাম সাইনার হাতে, তারপর দিলাম জাম্প। আমার চাবিটা পেতে সময় লাগলো না, কারণ নিজের ত্রিশূলের এনার্জি আমি ফিল করতে পারছিলাম। তাই চাবিটা হাতে নিলাম, কিন্তু এখনই উঠে গেলে তো হবে না, 2 মিনিট লেট করি। আমি তো এভাবে সারা জীবনও থাকতে পারবো, কিন্তু আবার এতক্ষণ থাকলেও সন্দেহ হয়ে যাবে। তাই ঠিক 2 মিনিটের কিছু আগে আমি উঠে গেলাম ওপরে। উঠে আবার ব্রিজের কাছে চলে আসলাম। এসে লকটা খুলে দিলাম। সাইনা সহ সবাই অবাক হয়ে গেল। এটা আমি কিভাবে করলাম, কারণ এটা তো সম্ভব না। আসলেই তো নিচে যত চাবি আমি দেখতেছি সেগুলো গলিয়ে লোহা বানালেও একজন মনে হয় বড়লোক হয়ে যাবে। কি ভালোবাসা কি পুরো খুলে দিয়েছি, নাকি আরো কিছু খুলতে হবে? খুলে গেছে। তাহলে তো ভালোই। সাইনা আমার গায়ে হাত দিয়ে, ঠান্ডা লাগছে না? আরে না। ব্যাপার কি, তোমার শরীর এত তাড়াতাড়ি শুকিয়ে গেল? আরে বইলো না, যে রোদ, আর এমনি তো আমার জামা ওয়াটারপ্রুফ, ভেতরে পানি যায় না। ও চলো ব্রিজের ওপাশটায় যাই। সাইনাকে নিয়ে অপর পাশে চলে আসলাম। এই পাশেই একটা হোটেল আছে, যেটা নদীর পাশেই। সেটাই আমাদের জন্য একটা রুম ঠিক করলাম, কারণ রাতেই নাকি জায়গাটার সৌন্দর্য দেখতে পাবো। আসলেই রাত হওয়ার পরপরই আমরা দেখতে পেলাম পুকুরের পাশে সব কাপড়রা জড়ো হয়েছে।
মাঝখানে আগুন ধরিয়েছে আর চারপাশ দিয়ে গ্রুপ হয়ে বসে একে অপরের সাথে গল্প করছে। আমি আর সাইনাও ডিনার করে এখানে এসে বসলাম। পুকুরের উপরে চাঁদের আলো পড়ছে, সেটাতে মনে হচ্ছে জ্বলছে নিজের শক্তিতে। আবহাওয়াও অনেক রোমান্টিক। এক ভাইয়া গিটার দিয়ে গান গাইছিল আর আশেপাশের সবাই গল্প করছে, জড়িয়ে ধরছে, আরো অনেক কিছু। ভালো লাগছে জায়গাটা? হ্যাঁ, অনেক। যাক, তোমার ভালো লেগেছে তাতেই আমি খুশি। তুমি তো ডিফেন্সের ব্যাপারে বলতে চেয়েছিলে। আরে বাবা, এত রোমান্টিক জায়গায় তুমি এসব কথা তুলছে কেন? তাহলে আমার চোখের দিকে তাকাও। আমি সাইনার হাত ধরে আমার দিকে ফিরালাম। আমার চোখের দিকে তাকিয়ে আছে এক নজরে। হুম এখন একটু আশেপাশে তাকাও। হুম সাইনা আশেপাশে তাকালো, দেখলো সবাই তাদের প্রেমিকাকে চুমু দিচ্ছে, নাহলে জোরে ধরে আছে। কিছু করতে মন চাচ্ছে না। হুম হুদাই কথা বলে সময় নষ্ট করে লাভ আছে? এলিয়েন চান্স দিছে, এটাকে তো আর মিস করা যায় না। তবে এটা বুঝেছি আমি একদিনে ওর মনে জায়গা করে নিয়েছি। তবে এক ডোজে হবে না, আরও কয়েকটা ডোজ দিতে হবে। আমিও আর সবার মতো আগাচ্ছিলাম ওর দিকে। লক্ষ্য ওর ঠোঁট। একসময় লক্ষ্যতে বসাতে সক্ষম হলাম। মিষ্টি ঠোঁটের শপে গেলাম। আমি তো আকাশপরী, জলপরী আর অর্ধেক মানুষ অর্ধেক আকাশপরীর ঠোঁটের ছোঁয়া পেয়েছি। কিন্তু এটা ছিল একদম সব থেকে আলাদা, সব থেকে কোমল, সব থেকে মিষ্টি। জানি না, তবে ওর ঠোঁটের ছোঁয়া পেয়েই শরীরের রক্ত গরম হয়ে গেল। তো রাতের সৌন্দর্য না দেখে আমি ওর সৌন্দর্য দেখাতেই সম্মতি দিলাম। ভেবেছিলাম এলিয়েন হিসাবে পুরো আলাদা হবে আমাদের থেকে, কিন্তু না, একদম আমাদের মতোই। তবে কিছু একটা তো আলাদাই, কারণ অনেক ভালোবাসা পেলাম ওর থেকে। মেয়ে হিসাবে খারাপ না। যাক, 4 নাম্বার রানী তো পূরণ হয়েই যাবে। সকালে উঠলাম, সাইনা শুয়েছিল আমার বুকের উপরে। হয়তো এমন কিছু একটা হবে, সেটা কল্পনা করিনি। তাও যা হয়ে গেছে সেটা তো মেনে নিতেই হবে। এখন তো আর কিছুই করার নাই। ও হালকা নড়ে উঠলো। আমি ওর কপালে একটা চুমু দিলাম। প্রিন্সেস তাহলে উঠেছে? অবাক হয়ে বলল, প্রিন্সেস। হ্যাঁ, তুমি তো আমার কাছে প্রিন্সেস হই। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আচ্ছা, এখন ছাড়ো তো। কোনো সরাসরি নাই। আরে ছাড়ো তো, কালকে যা করেছো গোসল করতে হবে তো। চলো, আমিও যাব। মোটেও না। সাইনা নিজের জামা ঠিক করে বাথরুমের দিকে যাচ্ছিল। আমি তো যাবই। একদম না। সাইনা দৌড় দিয়ে চলে গেল আর দরজা আটকে দিল। দূর, মজাই নষ্ট হয়ে গেল। আমি আলমারি খুললাম, দেখলাম জামা রয়েছে এখানেই। আমরা তো কিছুই আনিনি সাথে, এখান থেকে পরে নিতে হবে। আর একটু পর শপিংয়ে যেতে হবে। দেখা যাক আরও কতটা ড্রেস দিতে পারি ওকে। আশা করি খুব তাড়াতাড়ি পাগল করতে পারবো সাইনাকে। ভাবলাম আরও কিছু দুষ্টামি করি ওর সাথে। এখন তো মনে হয় শাওয়ার ছেড়ে গোসল করছে। দেয়ালে হাত দিলাম, পাইপের ভিতরে পানিকে অনুভব করতে লাগলাম। এবার গোসল করে দেখাও। আমাকে নিলা না গোসল করতে, এবার পানি ছাড়া গোসল করো, দেখি কেমন গোসল করতে পারো। পানি তো বন্ধ করে দিলাম, এবার দেখা যাক কি হয়। একটু পরে সাইনার কথা শুনতে পেলাম। হৃদয়, হৃদয়, শুনতে পাচ্ছ না? কি হয়েছে বলো। পানি বন্ধ হয়ে গেছে, একটু দেখো তো। দেখবো কি করে, তুমি তো দরজা আটকে দিয়েছো। আরে গাধা, এইখানে দেখবে কেন? বাইরে গিয়ে দেখো পানি শেষ কিনা। ওকে, আমি বাইরে থেকে একটু ঘুরে এসে আবার বলতে লাগলাম, বাইরে কোনো সমস্যা হয় নাই মনে হয়, ভিতরেই সমস্যা হলো। আমি দেখতেছি কি সমস্যা। উল্টা পাল্টা কিছু করবে না তো? আরে না, কিছুই করবে না। সাইনা দরজা খুললো। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। টাওয়াল পরে দাঁড়িয়ে আছে, সারা শরীর ভিজে রয়েছে পানিতে, মাথায় শ্যাম্পু নিয়েছে। কিন্তু এমন সময় আমি পানি বন্ধ করে দিছি। আমি পানির ঝর্ণা একটু বাড়িয়ে দিলাম হাত দিয়ে, সাথে সাথে পানি পড়তে লাগলো। পানিতে আমিও ভিজে গেলাম। এটাই তো আরেকটা সুযোগ। নাও, এবার বের হও। ভিজে গেছি তো, এখন বের হলে কেমন দেখাবে? কিছুই দেখাবে না, বের হও তো তুমি। এখন আর হচ্ছে না। আমি টান দিয়ে সাইনাকে বুকের মাঝে নিয়ে নিলাম। তাকিয়ে আছে চোখ বড় বড় করে, আর পিঠে হাত বুলিয়ে দিতে থাকলো। তোমার পিঠের এই দাগগুলো কিসের? কোন দাগ? এই যে বড় বড় দাগগুলো। ও, এইগুলো তো ছোটবেলায় বাবা বেত দিয়ে মেরেছিল, সেই দাগ। ও, আমাকেই কেন ভালোবাসলে তুমি? কারণ তোমার মাঝে আমি অন্যরকম কিছু দেখি। তুমি আর সব মেয়ে মতো না, অনেক ভালো আর শান্ত স্বভাবের মেয়ে। আমি তাই তোমাকে ভালোবাসি। যদি কোনোদিন দেখো আমি অনেক খারাপ, আমার জন্য মানুষ মারা যাচ্ছে, তাহলে কি করবে তুমি? এমন দিন তো আসবেই না। যদি কোনোদিন এই পৃথিবীর উপরে যুদ্ধ শুরু হয়,
তাহলে আমি যেখানে নিয়ে যাব যাবে আমার সাথে? আগে তো হোক, তারপর দেখা যাবে। এখন চলো, এত গোসল করলে ঠান্ডা লেগে যাবে। চলো, ব্রেকফাস্ট করে নিলাম। এখন যাওয়ার ইচ্ছা আছে ব্লক মলে। এই মেক্সিকো সিটির অনেক বড় একটা মল এইটা। কম বয়সী ছেলে মেয়েদের কেনাকাটা করার জন্য এটাই সবচেয়ে ভালো জায়গা। আমি সাইনাকে নিয়ে ভেতরে গেলাম। আমি বুঝতে পারছি ওর মনের মধ্যে জায়গা আমার হয়ে গেছে। জানি না এই মেয়ে পটানোর শক্তি আমার কোথা থেকে আসলো। সব রাজার মেয়েরাই পড়ে যাচ্ছে। ভাবতেছি এখন মানুষের মাঝে একজনকে বিয়ে করতে হবে। আমি সাইনার সাথে সারা দিন ঘোরাঘুরি করলাম। তারপর রাতে আবার সেই হোটেলে ফিরলাম। বাইরে থেকে ডিনার করে এসেছি, তাই দুজনে গল্প করছিলাম। তুমি কিন্তু কিছু বলতে চেয়েছিলে। ও হ্যাঁ, তোমাকে তো কিছু তথ্য দিতে হবে। অনেক গোপন তথ্য এগুলো, সবাইকে বলা যাবে না। আপনাদের বললে আমার জেল হয়ে যাবে, তাই বললাম না। নাও, এবার খুশি তুমি? হ্যাঁ, অনেক। তাহলে আমার বুকে এসে শুয়ে থাকো। সাইনাকে বুকে নিয়ে শুয়ে রইলাম। আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো, দেখলাম সাইনা পাশে নেই। বুঝলামই না কোথায় গেল। উঠলাম, ঘর অন্ধকার ছিল আজ। ডিম লাইট তো চালু ছিল, তাহলে বন্ধ করেছে কে? আমি টিপ টিপ পায়ে বেলকনির দিকে যাচ্ছিলাম, কিন্তু আর যাওয়া মনে হয় ঠিক হবে না, তাই দরজার পাশে এসে দাঁড়ালাম। আমি শুনতে পেলাম সাইনা কারোর সাথে কথা বলতেছে। ভাইয়া, আপনি এখানে কেন এসেছেন? দেখতে এলাম আমার বোনটা কি করছে, কিন্তু এসে তো দেখলাম ভালোই একটা আর্ট কালচারের সাথে আদর্শ আগে মেতে উঠেছে লর্ড লোজিনের আদরের রাজকন্যা। ভাইয়া, কিছু বলার আছে নাকি? আমি এখানে তলোয়ার নিয়ে ওর মাথা দ্বিখণ্ডিত করব। খবরদার, যদি ওকে কিছু করতে চাও এর আগে আমাকে শেষ করতে হবে। ওকে আমার বোনের জন্য তো একটা মানুষকে মাফ করতে পারি। ধন্যবাদ ভাইয়া। তবে আসল কথায় আসি, খবর কি এখানের? আমরা হামলা করতে পারি, বেশি বেগ পেতে হবে না এখানে মানুষের সাথে জিততে। তাহলে তো বলা যায় ইটস শো টাইম। তবে আমি বলে দিচ্ছি, যদি হৃদয়ের কিছু হয় তাহলে কিন্তু তোমাদের সবার খবর আছে। কিছুই হবে ওর, তুই ওকে নিয়ে আমাদের একটা স্পেসশিপে চলে যাবি। ওকে। তাহলে কালকেই হামলা করে ফেলবো আমরা। ওকে। অন্ধকার থাকায় আমি সাইনার ভাইকে দেখতে পেলাম না। তবে যা বুঝলাম, এখন আর আমার এখানে থাকা ঠিক হবে না। আমাকে এখন যেতে হবে। আমি ছোট করে পাতালপুরীর সেনাপতি আদ্রিজের কাছে একটা মেসেজ দিলাম। 1 মিনিটের মধ্যে আমাকে টেলিপোর্ট করে নিয়ে আসলো পাতালপুরীতে। আমি আমার সব সেনাপতিদের সাথে লাইভ কনভারসেশন করলাম। কালকে আমরা হামলা করব না। আমি পৃথিবীর সেন্ট্রাল ডিফেন্স অর্গানাইজেশনকে খবর দিলাম। তাদের জানালাম খুব সকালের মধ্যেই স্পেসশিপ নিয়ে এলিয়েনরা হামলা করবে। তারা প্রথমে বিশ্বাস করেনি। যখন আমি বললাম আপনারা কোনো স্যাটেলাইট দিয়ে 14 কিলোমিটার দূরের এলাকায় দেখার চেষ্টা করেন, তারা দেখে, তখন বিশ্বাস করলো। আমরা তো আগেই লড়বো না, যখন আমাদের প্রয়োজন হবে তখনই আমরা লড়বো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। যুদ্ধ লেগে যাচ্ছে। আকাশ থেকে সব স্পেসশিপগুলো যখন নামছিল, তখন সূর্যের আলোগুলো ওরাই পর্দার মতো ঢেকে রাখছিল। আমি স্পষ্ট ভিউ নিলাম। দেখলাম সাইনা আর ওর ভাই একটা শিপের উপরে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে সব নামতেছিল। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। প্রথমেই আমেরিকা থেকে মিসাইল ছুটতে লাগলো। এরপর কোরিয়া, রাশিয়া, চীন, জাপান, আস্তে আস্তে সবাই শুরু করলো। আর অন্যদিকে এলিয়েনগুলো কম নয় কিছুতেই। সব দিক থেকেই ওরা আক্রমণ করতেছে। ওদের সংখ্যায় বেশি হওয়ায় ওদের কোনো সমস্যা হচ্ছিল না। আর এদিকে সাইনা আর লু চেইনের নেতৃত্বে বিশাল একদল মাটিতে নেমে আসলো। ওরা মাটিতেই যুদ্ধ করতে লাগলো। ওদের নির্মম হত্যা দেখে আমার কষ্ট হচ্ছিল। আমি নীলা, যারা আর মোহনাকে পাঠিয়ে দিলাম দানব রাজ্যে। ভাবলাম এখন অপেক্ষা করা ঠিক হবে না, কারণ নিষ্পাপ মানুষগুলো মারা যাচ্ছে। আমরা কি বসে থাকতে পারি? আমরাও নেমে গেলাম মানব রাজ্যে। 4 রাজ্যের ঢোকার পথ লক করে দিলাম। আমার সৈন্যদের মধ্যে শুধু দানবরাই নাই, তাদেরকে রেখেছি পুরো গোপন করে। সঠিক সময়ে আমাদের কাজে লাগবে। আমরা চলে আসলাম লু চেইন আর সাইনার সামনে। আমি ছিলাম যুদ্ধের পোশাকে, হাতে আমার ত্রিশূল। সাইনা আমাকে দেখে অবাকই হলো, কারণ রাতে আমাকে অনেক খুঁজেও পায় নাই। আজ আমাকে এভাবে দেখবে সেটা কল্পনা করেনিও। লু চেইন হেসে দিল। দুই পক্ষ সামনাসামনি দাঁড়িয়ে রইলাম। এত সুন্দর একটা মুহূর্তের জন্য কতদিন অপেক্ষা করে আছি। এত এলিয়েন তো কি হয়েছে, যতক্ষণ আমার হাতে ত্রিশূলটা আছে এরা আমার কাছে কিছুই না।
কোথায় গিয়েছিলে তুমি? কেন খুঁজেছিলা তুমি? হ্যাঁ, অনেক খুঁজেছি। তুমি এখান থেকে চলো, অনেক ভয়ঙ্কর কিছু একটা হবে। এইটা ভেবো না আমি ডিফেন্সে চাকরি করি বলে এখানে আসছি, আর আমার পিছনে এরা সবাই ডিফেন্সের চাকরি করে, সেটা ভাবলে ভুল হবে। তো এখানে কেন আসছো? এখানে আসছি তো মনের মতো ধ্বংস করতে। ওপর দিয়ে একটা স্পেসশিপ যাচ্ছিল, আমি সেটাই ত্রিশূল দিয়ে একটা এনার্জি বল মারলাম, সাথে সাথে সেটা ব্লাস্ট হয়ে গেল। সেটা সাইনা আর ওর ভাই অবাক হয়ে গেল। কে তুমি? সেটা না হয় বুঝতে পারবে। আমি পাতালপুরী আর জলপুরীর সেনাপতিকে নিয়োগ দিলাম ভূমিতে থাকা এলিয়েনদের এক এক করে জমের বাড়িতে পাঠাতে, আর আকাশপুরীর সেনাপতি হিতানকে আদেশ দিলাম আকাশপথে হামলা করতে। এলিয়েনগুলো হয়তো প্রস্তুত ছিল না এমনভাবে হামলা গ্রহণ করবে তারা, কারণ কখনো তারা ভাবেনি কারো পিঠে পাখা থাকতে পারে আর তারা উড়তে পারবে। এলিয়েনদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকলেও সেগুলো কাজে দিচ্ছে না। আমি সেনাপতি হিতানের পিছনে চড়ে এক এক করে স্পেসশিপগুলো ধ্বংস করতে লাগলাম। এমন আর ভালো লাগতেছিল না। রাগে লুচিন ও নেমে গেছে। সে তো একটু বিরাট দেহি, দেখতে পুরো শ্যাডো ফাইট 2 গেমের টিটানের মতো। হাতে টিটানের মতোই একটা বিশাল তলোয়ার, হয়তো অনেক শক্তিশালী হবে তলোয়ারটা, কিন্তু আমার সাথে তো এক মুহূর্ত টিকতে পারবে না বেচারা। আমি লক্ষ্য করলাম ত্রিশূলটার ক্ষমতা আগের থেকে কমে গেছে। কেন সেটা বলতে পারবো না, তবে যাই হোক, এই বৃহৎ এলিয়েনটাকে তো মেরে নিয়ে আগে আমার থেকে ডাবল আর দেখতেও অনেকটা ভয়ানক। আমাকে হিতান নিচে নামিয়ে দিল। আপনার যুদ্ধের রীতি আর ক্ষমতা দেখে আমি খুব প্রশংসিত হয়েছি। শুনেছি আমার মেয়ে নাকি আপনাকে ভালোবাসে, আপনিও নাকি ভালোবাসেন। শুধু শুধু এইভাবে আমাদের হাতে নির্মম না মরে আমার জামাতা হয়ে যান, একসাথে পুরো গ্যালাক্সি রাজ করব। আপনি হয়তো আমাকে চিনেন না, আমি হলাম এই পৃথিবীর মহাজাগতিক রাজা হৃদয় টিটান। এই যে সকল সেনা দেখতেছেন, এই সব আমার। আমি প্রথমে আপনাকে মারব, তারপর গুনে গুনে আপনার সবগুলো সেনাকে হত্যা করব। প্রথমেই চেষ্টা করে দেখান। আমি একটা এনার্জি বল ছড়লাম, সেটা লাগলো লুচিনের, কিন্তু আশ্চর্য হলাম কারণ কিছুই হলো না। ওনার কিছুই হলো না বললে ভুল হবে, নিচে পড়ে গেল শুধু। আমি আমার লড়াইয়ের কৌশল আর ত্রিশূলের ব্যবহার করতে লাগলাম, কিন্তু কিছুতে পেরে উঠছিলাম না ওনার সাথে। আমি ত্রিশূল দিয়ে এবার মাটিতে আঘাত করলাম জোরে, আশেপাশের সব মাটি সরে গেল, কিন্তু লুচিন যেখানে দাঁড়িয়েছিল সেখানে কিছুই হলো না। এখন নিজের কাছে অসহায় লাগছিল, তবে আমি আশা ছাড়লাম না। পাশের বিশাল পুকুর থেকে পুরো পানি উঠিয়ে নিয়ে লুচিনের উপরে ফেললাম। পানি লাগার পরে সে একটু দুর্বল হলো। আমি আঘাত করতে লাগলাম, সেগুলো সজোরে লাগছিল ওনার, কিন্তু রেগে সে জোরে আঘাত করলো তার বিরাট তলোয়ার দিয়ে। সেটা থেকে বাঁচতে আমি ত্রিশূল ধরলাম সামনে, যেটা কখনো কল্পনা করিনি সেটাই হয়ে গেল। হাতের ত্রিশূলটা ভেঙে গেল, 2 টুকরো হয়ে আমার 2 হাতে রয়ে গেল। বিদ্যুতের চমক বের হলো ত্রিশূল থেকে ভাঙার পর। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। হাতের ত্রিশূলটা যে এভাবে ভেঙে যাবে কল্পনাও করতে পারি নাই। আশেপাশের মারামারি সব যেন আমার কাছে থেমে গেল, আমি কিছুই অনুভব করতে পারছিলাম না। একটা মুহূর্তে আমাকে পুরো থমকে দিল। লুচিনের দিকে তাকালাম, দেখলাম সে মৃদু হেসে আমাকে উপহাস করার চেষ্টা করছে। আমি যে এভাবে ত্রিশূল থাকা সত্ত্বেও তার কাছে হেরে যাব এটা কল্পনা করতে পারছিলাম না। হঠাৎ লুচিন তার বিরাট তলোয়ার দিয়ে আমার উপরে হামলা করতে গেল। আবারও সে মারাত্মক কোপ দিল, যেটা দিয়ে আমার ত্রিশূলটা ভেঙে গেল। আমি চোখ বুজে রইলাম, কারণ বুঝতে পেরেছি আমার আর রক্ষা নাই। কিন্তু পরেক্ষণে বুঝতে পারলাম কেউ আমাকে নিয়ে কাঙ্ক্ষিত জায়গা থেকে সরে গেছে, যার দরুন কোপটা পিচ ঢালাই রাস্তাতেই পড়লো। তাকিয়ে দেখলাম তলোয়ারটা থেকে আগুনের মতো কিছু একটা বের হচ্ছিল। আমি তো অবাকই হলাম, কারণ এত শক্তিশালী একটা তলোয়ার থাকতে পারে সেটা আগে কখনো ভাবিনি। আমার পাশে দেখলাম সাইনাকে। মাই লর্ড, আপনি ওকে ক্ষমা করে দিন। প্রিন্সেস, তুমি তো জানো তোমার বাবা মনে কোনো দয়া নেই। আমি একটা সুন্দর অফার ওকে দিয়েছিলাম, কিন্তু সেটা ফিরিয়ে দিয়ে সে আমাকে অপমান করেছে। আর এই সুন্দর গ্রহটার রাজা নাকি তিনি, তাকে করলে এটা আমার হয় কিভাবে? আপনি ওকে ছেড়ে দিন। মেয়ে হিসেবে বাবার কাছে এই প্রার্থনা আমার। সরে যাও লুসাইনা, না হলে মায়ের টানে তুমি নিজেকে করে ফেলবে।
লুচিন সাইনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লুচেন তাকে শক্ত করে ধরলো। শুধু কেঁদে যাচ্ছে সাইনা, অনেক কষ্ট লাগছে ওর। এদিকে আমি ওঠার শক্তিও পাচ্ছি না। তলোয়ারের আঘাতে শুধু আমার ত্রিশূলই ভাঙেনি, বরং আমার শরীরেও ড্যামেজ হয়েছে। আমি নাড়াচাড়া করার শক্তিও পাচ্ছিলাম না। নিজেকে অনেক অসহায় লাগছিল। আশেপাশে দেখলাম আমার সৈন্যরা ভালোই যুদ্ধে আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু তাদের রাজাই যে ত্রিশূল ভেঙে বসে আছে। দূর থেকে হিদান আমাকে দেখলো। এর মধ্যেই সেনাপতি আদ্রিস আর সেনাপতি রুদ্রিসের সৈন্যরা লুচিনের অর্ধেক সৈন্যকে মারতে সক্ষম হয়েছে। সেনাপতি হিতান আমাকে দেখেই এসে আমাকে নিয়ে উড়াল দিল। উড়তে উড়তে বলতে লাগলো, মহারাজ আপনার এই অবস্থা হলো কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম লড়াইটা সহজই হবে, কিন্তু না। আমি ওই বিরাটদিহি রাজার আসল শক্তি দেখলাম। এক আঘাতেই ত্রিশূল ভেঙে দিল। কি, এটা কিভাবে সম্ভব? আমারও সেটাই কথা। এখন কি করব মহারাজ? সবাইকে আপাতত পাতালপুরীতে এইসব এলিয়েনদের চোখের আড়াল হয়ে পাতালপুরীতে যেতে হবে। সেনাপতি হিতান আমাকে নিয়ে বাকি 2 সেনাপতির কাছে নিয়ে আসলো। এতক্ষণ যা আত্মবিশ্বাস ছিল এখন সেটাও নেই। সব হারিয়ে আমি এখন ভয়ে আছি। কোনো রকম নিজের জীবনটা বাঁচিয়ে আসতে পারছি আমি। জানি না এখান থেকে নিজ শরীরে ফিরতে পারবো কি না। 3 সেনাপতি ঠিক করলো টেলিপোর্টেশন ব্যবহার করা হবে, কিন্তু আমি সেটাতে না বলে দিলাম। সেটা না করলে এত সৈন্য তো আমরা বাঁচাতে পারবো না মহারাজ। হ্যাঁ পারবো, ড্রিলিং চালু করা হোক। সেটা তো ভয়ানক হতে পারে। না হবে না, আমি যেটা বলছি সেটাই করুন। ঠিক আছে মহারাজ, কিন্তু আমাদের সেটার জন্য আকাশপথ ব্যবহার করতে হবে। সেনাপতি হিতান, আপনি আপনার সৈন্যকে বলে দিন 2 জন জলপুরীর সৈনিককে যেন তারা নিয়ে সাগরে ফেলে দিয়ে আসে। ঠিক আছে মহারাজ। আর সেনাপতি আদ্রিস, আপনি আপনার সৈন্যকে বলুন আক্রমণ চালিয়ে যেতে। জলপুরীর সব সেনা যখন নেওয়া হয়ে যাবে তখন আপনাদের টেলিপোর্ট করে আকাশপুরীতে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আবার পাতালপুরীতে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে মহারাজ। আর সেনাপতি হিতান, আপনার সৈন্যদের উড়ে সবার থেকে আলাদা হতে বলবেন, আর তারপর একটা সংকেত দিতে বলবেন। তখন তাকে ড্রিল করে সরাসরি পাতালপুরীতে নিয়ে যাওয়া হবে। জি মহারাজ, কিন্তু হুজুর আমাদের কি এতে ঝামেলা না করে সোজাসুজি টেলিপোর্ট করলেই ভালো হতো? ভালো হতো, কিন্তু তাদের মনে কৌতূহল জাগতো। তাদের মনে বলতো আমাদের পৃথিবীতে আরো কিছু আছে, তাই আমি তাদের থেকে ব্যাপারটা এড়াতে চাই। ও বুঝেছি হুজুর। তাহলে প্ল্যান মতো কাজ করুন। আমাকে হিতান উড়িয়ে নিয়ে সাগরে পানিতে ফেলে দিল। সবার আড়ালে চলে গেলাম। অবশ্য উড়াল দেওয়ার আগে আমি লুচিনের মুখে অদ্ভুত একটা হাসি দেখেছি। দেখেই মনে হয় কত শক্তিশালীও। আমি পাতালপুরীর বিজ্ঞানীকে বললাম আমাকে